তাহলে সর্বমোট 5টা অবস্থা, এর মধ্যে সলিড, লিকুইড আর গ্যাস, এই তিনটা হচ্ছে মেন অবস্থা পদার্থের। তো তার মধ্যে আমরা গ্যাসিয়াস স্টেট বা চ্যাপ্টারকে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস নিয়ে এই গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারে আমরা ডিসকাশন করব। তো তার আগে আমরা প্রথমেই জানবো যে প্রপার্টিস অফ গ্যাস, একটা গ্যাসের কি কি ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকে সেটা আমরা দেখব। প্রথম যে বৈশিষ্ট্যটা থাকবে সেটা হচ্ছে ডিফিউশন বা ব্যাপন। ডিফিউশন বা ব্যাপনটা কি? এটা হচ্ছে একটা ভৌতিক প্রক্রিয়া, মানে ফিজিক্যালি একটা প্রসেস, যে প্রসেসে, যে পদ্ধতিতে সাধারণত বেশি ঘনত্বের কোনো পদার্থের সাবস্ট্যান্সের মলিকুলগুলো, অণুগুলো সাধারণত কম ঘনত্বের পদার্থের দিকে ধাবিত হয় এবং সেটা একসঙ্গে মিশে গিয়ে সমঘনত্বে পরিণত হয়। তাহলে পদার্থের এই ধর্মকে বলা হচ্ছে ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়া। তাহলে ব্যাপন প্রক্রিয়া আমরা দেখেছি যে একটা হোমোজেনিয়াস মিক্সচার বা সমসত্ব মিক্সচার তৈরি হয়। সেকেন্ড হচ্ছে আমাদের ডেনসিটি। ডেনসিটিটা কি? ডেনসিটি হচ্ছে সলিড আর লিকুইডের ক্ষেত্রে সব থেকে বেশি হয় ডেনসিটিটা। ডেনসিটি হচ্ছে D equal to M by V, M by V, M means mass বা ভর, V মানে ভলিউম, মানে একক আয়তনের যে ভর সেটাকে ডেনসিটি বলা হয়। তো লিকুইড আর সলিডের ক্ষেত্রে ডেনসিটি সব থেকে বেশি, আর গ্যাসের ক্ষেত্রে ডেনসিটিটা খুবই কম হয়। নেক্সট হচ্ছে এক্সটেন্সিবিলিটি অ্যান্ড কম্প্রেসিবিলিটি, প্রসারণশীলতা এবং সংকোচনশীলতা যেটাকে বলে। যদি একটা গ্যাসকে আমরা খুবই টেম্পারেচার প্রয়োগ করি এবং প্রেশারটা যদি খুবই কম করি, তাহলে দেখবো গ্যাসের মলিকুলগুলো একে অপর থেকে অনেক দূরত্বে সরে গেছে, অনেক দূরত্বে চলে গেছে। তাহলে গ্যাসের এই প্রসেসটাকে বলা হচ্ছে, বা এই ধর্মটাকে বলা হচ্ছে এক্সটেন্সিবিলিটি বা প্রসারণশীলতা। আর একটা হচ্ছে কম্প্রেসিবিলিটি বা সংকোচনশীলতা। সংকোচনশীলতা মানে একটা গ্যাসের উপর যদি সাধারণত একটা পাত্রে গ্যাস আছে, সেই গ্যাসের উপর সাপোজ মনে করি একটা বেলুন আছে, সেই বেলুনের মধ্যে কিছুটা গ্যাস আছে, সেই বেলুনকে যদি আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করি অথবা তার টেম্পারেচারটা যদি আমরা ডিক্রিজ করি, কম করে নেই, তাহলে দেখো বেলুনটা একটু চুপসে গেছে বা অনেকখানি চুপসে গেছে। তাহলে বাইরে থেকে চাপ প্রয়োগ করে বা টেম্পারেচার বা উষ্ণতা কমিয়ে এই যে গ্যাসের ভলিউম বা আয়তন কমানোর এই যে প্রসেস, এটাকে বলা হচ্ছে সংকোচনশীলতা বা কম্প্রেসিবিলিটি। 5 নম্বর যে প্রপার্টিস গ্যাসের সেটা হচ্ছে প্রেশার। তো আমরা জানি গ্যাসের মলিকুলগুলো কোনো পাত্রের মধ্যে সর্বদা র্যান্ডমলি জিগজ্যাগ পথে, এলোমেলো ভাবে, আঁকামাকা পথে মুভমেন্ট করে এবং এই মুভমেন্ট করার ফলে গ্যাসের মলিকুলগুলো নিজেদের মধ্যে যেমন কলিশন করে, তেমনি পাত্রের দেওয়ালেও তেমনি মলিকুলগুলো, অণুগুলো কলিশন দেয়, ধাক্কা দেয়। এর ফলে কি হয়, গ্যাসের যে চাপের সৃষ্টি হয় সেটাকে গ্যাসের দেওয়ালের, কন্টেনারের দেওয়ালে যে চাপের সৃষ্টি হয় সেই চাপকে বলা হচ্ছে গ্যাসের চাপ। সাধারণত চাপের জেনারেল ডেফিনেশন হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে। একক ক্ষেত্রফল, সাপোজ মনে করি একটা পাত্র আছে, একটা সিলিন্ডার আছে, যার নিচের দিককার যে বেসের এরিয়া সেইটা হচ্ছে 1
সেন্টিমিটার স্কোয়ার, 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বেস বা নিচের ভূমিতে পাত্রের যে মেঝে, তার এরিয়াটা যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, আর ওই পাত্রের উপর কিছুটা গ্যাস রাখা হয়েছে, সেই গ্যাস যদি আমার 5 ডাইন বল প্রয়োগ করে, তাহলে গ্যাসের যে চাপ এখানে হবে 5/1 এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, বা 5 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে চাপ। তো এটা গেল আমাদের মোর ওভার প্রেসার অফ এ গ্যাস। এখন একটা গ্যাসের যে মাস, সেটাকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করি। ভলিউমটাকে ক্যাপিটাল ভি, প্রেসারটাকে স্মল পি, আর টেম্পারেচার বা অ্যাবসলিউট টেম্পারেচার, সেটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করি। তো গ্যাসের এই পি বা প্রেসার, ভি ভলিউম, আর ক্যাপিটাল টি টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার, এই তিনটাকে গ্যাসের মেন ভেরিয়েবলস বলা হয়। এই তিনটের উপর ডিপেন্ড করে, আর তার সঙ্গে তো আমাদের মাস বা ভর আছে, তো মেনলি এদের উপর রিলেশন তৈরি করে আমাদের গ্যাসের বিভিন্ন ধরনের যে সূত্রগুলো আছে, সেগুলো আমরা এক বাই এক দেখব। ফার্স্ট যে সূত্র গ্যাসের, সেটা হচ্ছে বয়েলস ল। বয়েলস ল, এটা হচ্ছে আমাদের প্রেসার ভলিউম রিলেশনশিপ, অর্থাৎ চাপ ও আয়তন সম্পর্কিত যে সূত্রের সমন্বয়ে গঠিত হচ্ছে বয়েলস ল। বয়েলস লটা কি বলছে, যদি কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসার অফ এ ফিক্সড অ্যামাউন্ট গ্যাস, একটা গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের যে প্রেসার, সেটা ইনভার্সলি প্রপোর্শনেট টু দা ভলিউম। অর্থাৎ পি, গ্যাসের চাপটাকে যদি আমরা স্মল পি দিয়ে ডিনোট করি, তাহলে, আর ভি ভলিউমটাকে যদি ভি দিয়ে ডিনোট করি, তাহলে প্রেসার পি ইজ ইনভার্সলি প্রপোর্শনেট টু ভি, অর্থাৎ পি ভ্যারিজ 1/ভি, যখন গ্যাসের মাস এম এবং টি টেম্পারেচার কনস্ট্যান্ট। আর এটাকে আমরা P1V1 ইকুয়াল টু P2V2 এভাবে আমরা লিখতে পারি। P1V1 ইকুয়াল টু P2V2। তো P1 মিনস, অবশ্যই জানি যে প্রথম কন্ডিশনে, অর্থাৎ প্রথম অবস্থায় প্রাথমিক চাপ গ্যাসের। V1 মিনস প্রথম কন্ডিশনে বা প্রাথমিক আয়তন V1। আর P2 মানে গ্যাসের টেম্পারেচার দ্বিতীয় অবস্থায়, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনে গ্যাসের চাপ, আর V2 মানে সেকেন্ড কন্ডিশনে গ্যাসের আয়তন। এখন আমরা ভলিউম ভি ইকুয়াল টু, আমরা কি জানি, মাস বাই ডেন্সিটি। এটা কোথা থেকে এসছে? ডেন্সিটির ফর্মুলা থেকে এসছে, ডি ইকুয়াল টু এম বাই ভি, ডি ইকুয়াল টু এম বাই ভি। এম মিনস মাস, ভি মিনস ভলিউম। তো সেখান থেকে যদি আমরা সাইড চেঞ্জ করি, ভলিউম ভি ইকুয়াল টু মাস এম বাই ডেন্সিটি ডি। তো এই ফর্মুলা থেকে যদি আমরা P1V1 ইকুয়াল টু P2V2, এখানে যদি আমরা ভি এর ভ্যালু বসাই, ভলিউমের ভ্যালু বসাই, তাহলে আমরা কি পাবো? প্রেসার P is directly proportional to the density, অর্থাৎ P is proportional to small d। এটা যদি ফিজিক্যালি আমরা ভাবি, অর্থাৎ গ্যাসের
ডেনসিটি বা ঘনত্ব সেটা চাপের সঙ্গে সমানুপাতিক। মানে চাপ যদি আমরা যত বেশি প্রয়োগ করব তাহলে গ্যাসের ডেনসিটি তত বেশি বাড়বে। অবশ্যই একটা বেলুন আছে, বেলুনের মধ্যে কিছু গ্যাস আছে, সেই বেলুনটাকে যদি আমরা বাইরে থেকে এক্সটার্নালি ফোর্স প্রয়োগ করি, বল প্রয়োগ করি, তাহলে কি চুপসে যাবে। চুপসে গেলে কি হবে, গ্যাসের বেলুনের মধ্যে গ্যাসের যে মলিকুল গুলো আছে, অণুগুলো আছে, সেগুলো পরস্পরের কাছে চলে আসবে। তো পরস্পরের কাছে চলে আসা মানে ঘনত্ব বেড়ে যাওয়া। তো এই হচ্ছে গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক। চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে ঘনত্ব বাড়বে গ্যাসের ক্ষেত্রে। নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে চার্লস ল। চার্লস ল, এখানে সর্বপ্রথম বলে রাখি, চার্লস বাংলাতে আমরা কি চয়াকার রেফ দন্তস্ব চার্লস। তো চার্লস থেকে এখান থেকে যে যে রাশিটা কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে চাপ। এইভাবে আমরা মনে রাখবো। আগে যেমন এম অ্যান্ড টি বয়েলসের সূত্রে কনস্ট্যান্ট যে রাশিগুলো ছিল মাস এবং টেম্পারেচার, ভর এবং টেম্পারেচার, তেমনি চার্লসের সূত্রে যেটা কনস্ট্যান্ট থাকবে চাপ, চার্লস থেকে চ থেকে চাপ এবং মাস, এই দুটো কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকবে। তাহলে একটা কনস্ট্যান্ট প্রেসার, একটা নির্দিষ্ট চাপে কিছু নির্দিষ্ট ভরের গ্যাসের যে আয়তন সেটা হচ্ছে তার উষ্ণতার সঙ্গে, পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতি। এটাই হচ্ছে চার্লসের সূত্র। অর্থাৎ গ্যাসের ভলিউম ভি is directly proportional to the absolute temperature capital T when P is constant। তার সঙ্গে এম, এম তো কনস্ট্যান্টই আছে গ্যাসের মাস বা ভর। তো ক্যাপিটাল ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। এখান থেকে আমরা বলতে পারি ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। অবশ্যই ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সেখান থেকে বলতে পারি কি বলতে পারবো, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটাই গেল আমাদের চার্লসের সূত্র। এখান থেকে যে একটা ইম্পর্টেন্ট টার্ম আসে চার্লসের সূত্র থেকে, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা কি? এটা হচ্ছে একটা ইমাজিনারি, কাল্পনিক এবং হাইপোথেটিক্যাল একটা টেম্পারেচার, যে টেম্পারেচারে গ্যাসকে মনে করা হয় যে আয়তন শূন্য হয়ে যায়। গ্যাসের আয়তন যে টেম্পারেচারে শূন্য হয়ে যায় সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ -273.15 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত কোনো কোনো জায়গায় বা বেশিরভাগ জায়গায় শুধু -273 দিয়েও লেখা হয়ে থাকে এই টেম্পারেচার। তো অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কি হয়, কতগুলো ঘটনা ঘটে গ্যাসের ক্ষেত্রে। যেমন অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে চরম শূন্য উষ্ণতা যারে বলে, এই উষ্ণতায় গ্যাসের মলিকুলগুলোর যে মোশন, গতিবেগ, সেটা সিজ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। সেকেন্ড যে জিনিসটা হয়, যে গ্যাসের প্রেসার, আইডিয়াল গ্যাস যে আছে, সে আইডিয়াল গ্যাসের, আদর্শ গ্যাসের প্রেসারটা জিরো হয়ে যায়। তিন নম্বর হচ্ছে
যে রিয়েল গ্যাসগুলো আছে সেগুলো অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে পৌঁছানোর আগে কি হয়ে যায়, লিকুইড হয়ে যায়, লিকুইফাইড হয়ে যায়, অর্থাৎ সেটা তরলে পরিণত হয়ে যায়। যে গ্যাসগুলো আছে সেটা অ্যাবসলিউট টেম্পারেচারে পৌঁছানোর আগেই, অর্থাৎ কিছু সংখ্যক গ্যাস আছে তার টেম্পারেচারকে আমরা কমাচ্ছি, -1, -30, -40, এভাবে কমাতে কমাতে যখন -273 নিয়ে যাব তার আগেই দেখবো যে ওই গ্যাসটা আর গ্যাস নেই, সেটা লিকুইডে পরিণত হয়েছে, তরলে পরিণত হয়ে গেছে। নেক্সট যে ফেনোমেনা ঘটে সেটা হচ্ছে দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য রিয়েল গ্যাসেস। রিয়েল যে গ্যাস আছে, আমাদের বাস্তব গ্যাস আছে, তাদের যে অভ্যন্তরীণ যে শক্তি কিন্তু জিরো হয় না। ঠিক আছে, ইন্টারনাল এনার্জি জিরো হয় না রিয়েল যে গ্যাসগুলো আছে। সেই যে এনার্জি যেটা থেকে যায় সেটাকে বলা হচ্ছে ফার্মি এনার্জি। এটা অন্য ডিসকাশনের ব্যাপার, শুধু মনে রাখবো এটাকে ফার্মি এনার্জি বলে। ফার্মি এনার্জি কখনোই জিরো হবে না, একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে ফার্মি এনার্জির। নেক্সট যে বিষয়টা ডিসকাশন করব সেটা হচ্ছে গে-লুসাক্স ল। গে-লুসাক্স একজন সায়েন্টিস্ট, তার যে ল সেটা হচ্ছে আমাদের প্রেসার টেম্পারেচার রিলেশনশিপ, অর্থাৎ চাপ এবং পরম উষ্ণতা তার মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে গে-লুসাক্সের গ্যাস আয়তন সূত্র বলা হয়, সেখান থেকে আমরা পেয়ে থাকি। এই সূত্রে বলা হচ্ছে এট কনস্ট্যান্ট ভলিউম, নির্দিষ্ট আয়তনে, প্রেসার অফ এ ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস, একটা গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের যে প্রেসার, চাপ, সেটা কি হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা অ্যাবসলিউট টেম্পারেচার, পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ পি যদি গ্যাসের চাপ হয় তাহলে পি ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। অথবা সেখান থেকে আমরা বলতে পারি পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ গ্যাসের চাপ বাই পরম তাপমাত্রা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো তাই যদি হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে প্রথম কন্ডিশনে গ্যাসের চাপ P1, উষ্ণতা T1 হয়, দ্বিতীয় কন্ডিশনে বা দ্বিতীয় ক্ষেত্রে চাপ P2, উষ্ণতা T2 হয়, তাহলে P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2 ইকুয়াল টু P3 বাই T3। এইভাবে যদি n সংখ্যক গ্যাস থাকে তাহলে Pn বাই Tn। তো এটা হচ্ছে গে-লুসাক্সের গ্যাস আয়তন সূত্র। নেক্সট যে ফর্মুলাটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রো একজন সায়েন্টিস্ট, তিনি যে লটা দিয়েছিলেন সেটা হচ্ছে ভলিউম অ্যামাউন্ট রিলেশনশিপ, অর্থাৎ ভলিউম আয়তন আর পরিমাণ, এদের মধ্যে যে রিলেশনশিপ আছে গ্যাসের, সেটাকে আমরা অ্যাভোগাড্রো লসের মধ্যে ফেলতে পারি। অ্যাভোগাড্রো ল কি বলছে, সম আয়তন এবং সমান টেম্পারেচার এবং চাপে সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ ইকুয়াল ভলিউম আছে, সম আয়তন সকল গ্যাসের মধ্যে। আর কি, সেসব গ্যাসের টেম্পারেচার এবং প্রেসার যদি সমান হয় তাহলে তাদের মধ্যে ইকুয়াল নাম্বার অফ মলিকুল থাকবে, অণু থাকবে, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু এন। গ্যাসের আয়তন যদি ভি হয় আর নাম্বার অফ মোল যদি স্মল এন হয় তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু এন, যখন টেম্পারেচার এবং প্রেসার কনস্ট্যান্ট, অ্যাবসলিউট টেম্পারেচার এবং প্রেসার কনস্ট্যান্ট। নেক্সট হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রো ধ্রুবক বলে একটা টার্ম আছে, সেটা হচ্ছে
1 মোল গ্যাসের মধ্যে যে নাম্বার অফ মলিকুল ডিটারমাইন করা হয়েছে সেটার ভ্যালু হচ্ছে 6.023 ইনটু 10⁻23 6.023 ইনটু 10⁻23 10⁻23 মানে 10 এর পরে 10 এর পরে মানে 1 এর পরে 23টা শূন্য অ্যাকচুয়ালি, মানে ভ্যালুটা এতই লার্জ। এটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। এই যে 6.023 ইনটু 10⁻23 এটাকে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট বলা হয়। নেক্সট হচ্ছে কম্বাইন ল বা সমন্বয় সূত্র। তো এর আগে আমরা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকম ভাবে ফর্মুলা দিয়েছিলেন আলাদা আলাদা। এইবার আমরা কতগুলো ফর্মুলাকে কম্বাইন করে একসঙ্গে করে একটা ফর্মুলা বানানোর চেষ্টা করব। কম্বাইন্স ল আমরা এই ল এর মধ্যে গ্যাসের চাপ পি, ভলিউম আয়তন ভি আর পরম উষ্ণতা ক্যাপিটাল টি এর মধ্যে একটা রিলেশন তৈরি করব। যদি কোন একটা গ্যাসের নির্দিষ্ট গ্যাসের প্রাথমিক অবস্থায় চাপ P1, আয়তন V1 আর উষ্ণতা T1 হয় ক্যাপিটাল T1, এবং সেটা ভ্যারি করে চেঞ্জ করে যদি সেকেন্ড অবস্থায় চাপ P2, আয়তন V2 এবং টেম্পারেচার বা উষ্ণতা ক্যাপিটাল T2 হয়, তাহলে আমরা লিখতে পারি PV বাই T ইকুয়াল টু NR। জাস্ট আমি এটাকে বলছি, এরপরে যখন আমরা ডিসকাশন করব ডিটেলসে আরো। তো PV বাই T ইকুয়াল টু NR। হোয়াট ইজ N? N স্মল n আর R, এই আরটাকে বলা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে P1 V1 বাই T1 প্রথম কন্ডিশনের ক্ষেত্রে ইকুয়াল টু আমরা বলতে পারবো P2 V2 বাই T2। তার কারণ হচ্ছে N এটা একটা কনস্ট্যান্ট, আরও একটা কনস্ট্যান্ট, তাহলে NR এটা ডান দিকের আমরা কনস্ট্যান্ট পেয়ে গেছি। অর্থাৎ প্রথম কন্ডিশনে যা হবে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। যদি n সংখ্যক আমাদের একটা গ্যাস n বার ভ্যারি করে তার স্টেট, তাহলে সেক্ষেত্রে হবে Pn Vn বাই Tn। এইভাবে আমরা PV এবং T এর মধ্যে একটা রিলেশন বার করতে পারি। নেক্সট হচ্ছে ডালটনস ল পার্শিয়াল প্রেসার, ডালটনের অংশ চাপ সূত্র। এটাও গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, ডালটনের অংশ চাপ সূত্র। তো এই সূত্রে যাওয়ার আগে আমরা একটা টার্ম নিয়ে আলোচনা করব, অংশ চাপ কি, পার্শিয়াল প্রেসার। সাপোজ একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারের মধ্যে বিভিন্ন টাইপের গ্যাস আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে আর নাইট্রোজেন আছে। সাপোজ মনে করি 3 ধরনের গ্যাস আছে। হাইড্রোজেন যে বলটা যে চাপটা প্রয়োগ করছে ওই দেওয়ালের উপর পাত্রে, সেটা মনে করি 5 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। অক্সিজেন যে চাপটা অ্যাপ্লাই করছে দেওয়ালের মধ্যে, সেটা মনে করি আমরা অক্সিজেনটা মনে করি 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। নাইট্রোজেন যে চাপটা প্রয়োগ করছে সেটা মনে করি 15 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে হাইড্রোজেন কত হচ্ছে আমাদের 5 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, অক্সিজেন 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আর নাইট্রোজেন 15 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ওই যে পাত্র আছে, পাত্রের মধ্যে 3 ধরনের গ্যাস আছে, তাহলে 3 ধরনের গ্যাসের মোট চাপটা কত জাস্ট আমরা অ্যাড করে দেবো, অর্থাৎ টোটাল প্রেসার আর কি। তো টোটাল প্রেসার এটা হয়ে যাবে আমাদের 30 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 15 প্লাস 10 প্লাস 5 30 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখন যদি আমরা বলি
যে হাইড্রোজেনের অংশচাপ কত, ওই সিস্টেমের মধ্যে হাইড্রোজেনের অংশচাপ কত। তো হাইড্রোজেনের অংশচাপ যখনই আমরা ক্যালকুলেশন করব, তখন কি করব, হাইড্রোজেনের নিজস্ব কতটা চাপ আছে ডিভাইডেড বাই ওই গ্যাস পাত্রের মোট চাপ। তাহলে হাইড্রোজেনের নিজস্ব কত দিচ্ছে 5 9/সেন্টিমিটার স্কয়ার, তাহলে সেটা 5 ডিভাইডেড বাই সিস্টেমের মোট চাপ কত 30, তাহলে এটা হয়ে গেল 1/6, অর্থাৎ হাইড্রোজেনের অংশচাপ হচ্ছে 1/6। তাহলে এই হচ্ছে অংশচাপের কনসেপশন। এখন ডাল্টনের অংশচাপ সূত্রে আমরা প্রবেশ করব। ডাল্টনের অংশচাপ সূত্রটা বলা হচ্ছে যে টোটাল প্রেসার এক্সার্টেড বাই দ্য গ্যাসেস মিক্সচার। একটা পাত্র আছে, কন্টেইনার আছে, তার মধ্যে বিভিন্ন টাইপের গ্যাস আছে। তাহলে বিভিন্ন টাইপের গ্যাসটা পাত্রের উপর বিভিন্ন প্রেসার ক্রিয়েট করবে। তাহলে এই যে প্রেসারটা ক্রিয়েট করবে, এই প্রেসারটাকে যদি আমরা যোগ করি, তাদের যোগফলই হবে ওই পাত্রের মোট চাপ। এটাই ডাল্টন বলেছেন তার অংশ চাপ সূত্রে, যে একটা পাত্রের মধ্যে বিভিন্ন গ্যাসের যে চাপ, ইন্ডিভিজুয়াল যে চাপ, তার যে যোগফলই হলো ওই পাত্রের গ্যাসের মোট চাপ। অর্থাৎ পাত্রের মধ্যে যদি n সংখ্যক গ্যাস থাকে, সাপোজ মনে করি প্রথম গ্যাসের চাপ হচ্ছে P1, দ্বিতীয় গ্যাসটার চাপ P2, তৃতীয় গ্যাসটার চাপ P3, এইভাবে n সংখ্যক যে গ্যাস আছে তার চাপটা কি যদি Pn হয়, তাহলে মোট চাপটা ক্যাপিটাল P ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3 ডট 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 Pn, অর্থাৎ মোট চাপের সমষ্টির সমান। এটাই হচ্ছে ডাল্টনের অংশচাপ সূত্র। নেক্সট যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমাদের গ্রাহামস ল অফ ডিফিউশন, গ্রামের ব্যাপনের সূত্র। গ্রাহামের ব্যাপনের সূত্রে যে ফর্মুলাটা দিয়েছিলেন, সেটা হচ্ছে গ্যাসের রেট সম্পর্কে। ঠিক আছে, যে একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারে সাপোজ একটা লিক হয়ে গেছে, লিক হয়ে গেলে সেখান থেকে গ্যাসগুলো কি কাম আউট হবে, বেরিয়ে আসবে। তাহলে একটা নির্দিষ্ট টাইম এর পরে নির্দিষ্ট সংখ্যক গ্যাস বেরিয়ে আসবে। তাহলে এটাকে হার বলা হচ্ছে, যে একক সময়ে যে পরিমাণ গ্যাস বাইরে বেরিয়ে আসে সেটাকে গ্যাসের নির্গমন হার বলে। তাহলে এই সংক্রান্ত গ্রাহাম যে ফর্মুলাটা দিয়েছিলেন, সেটা গ্রাহামের ল অফ ডিফিউশন বলা হয়। সেখানে বলা হচ্ছে স্মল আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/d, অর্থাৎ কোনো একটা গ্যাসের গ্যাস ব্যাপনের হার তার ঘনত্বের, অর্থাৎ গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোন একটা গ্যাসের নির্গমনের হার তার, অর্থাৎ গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ রেট অফ ডিফিউশন যদি স্মল আর হয়, তাহলে স্মল আর ইজ প্রপোর্শনাল টু 1/√d, √1/√d, তার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এটাকে যদি আমরা আরো একটু ডেভেলপ করি ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কি আসবে আমাদের, প্রথম গ্যাসের ক্ষেত্রে যদি R1 হয়, দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে যদি R2 হয়, তাহলে R1/R2 ইকুয়াল টু স্কোয়ার √d1/d2। এটাই হচ্ছে ফর্মুলা গ্রাহামসের ল অফ ডিফিউশন। এটা হচ্ছে মেন ফর্মুলা। এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা ডিরাইভ করতে পারি। সেই ডিরাইভ ফর্মুলাটা কি, আমরা জানি যে গ্যাসের
ক্যাপিটাল এম যদি মোলার মাস হয়, মোলার মাস যদি ক্যাপিটাল এম হয়, সেই ক্যাপিটাল এম ইকুয়াল টু 2 ইন্টু ডেনসিটি অর্থাৎ এম ইকুয়াল টু 2D। তাহলে ডি ইকুয়াল টু এখানে কি পাবো আমরা? ডি ইকুয়াল টু m/2, অবশ্যই ডি ইকুয়াল টু m/2 পাবো। এবার ডি এর ভ্যালুটা আমরা ওই যে ইকুয়েশন অর্থাৎ r1/r2 ইকুয়াল টু √d1/d2 এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দিলে তাহলে কি পাবো? r1/r2 ইকুয়াল টু √m2/m1, অর্থাৎ বর্গমূলে যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে r1/r2 ইকুয়াল টু √m2/m1 ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা এটাই পাবো। এখন গ্রাহামসের ল অফ ডিফিউশন, এই ফর্মুলাটা দেখবো এখন কোথায় কোথায় প্রযোজ্য। প্রথমে দেখবো এটা আমাদের মার্স গ্যাসের মধ্যে প্রযোজ্য। মার্স গ্যাস যেটাকে আমরা মিথেন বলা হয়, CH4, এই গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 2 নম্বর হচ্ছে একটা পাত্রের সাপোজ মনে করি বিভিন্ন ধরনের গ্যাস আছে, সেই গ্যাস গুলোকে আমরা আলাদা আলাদা ভাবে সেপারেট করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি, গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস ল অফ ডিফিউশন ইউজ করে ওই পাত্রের মধ্যে বিভিন্ন গ্যাসকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে সেপারেট বা আলাদা করতে পারি। 2 নম্বর গেল। 3 নম্বরটা হচ্ছে কি, আমরা ভেপার ডেন্সিটি অর্থাৎ বাষ্প ঘনত্ব, গ্যাসের বাষ্প ঘনত্ব, সেটা আমরা ডিটারমাইন করতে পারি। বাষ্প ঘনত্ব যেটা m ইকুয়াল টু 2D ছিল, অর্থাৎ গ্যাসের মলিকুলার মাস ইকুয়াল টু 2 ইন্টু ডেন্সিটি, মানে বাষ্প ঘনত্বটা। এটা হচ্ছে বাষ্প ঘনত্ব আর মলিকুলার ওয়েটের মধ্যে যে রিলেশন, m ইকুয়াল টু 2D। নেক্সট হচ্ছে সেপারেশন অফ আইসোটোপ। একটা গ্যাসে বিভিন্ন ধরনের আইসোটোপ প্রকৃতিতে এক্সিস্ট করে, সেটাকে যদি আমরা সেপারেট করতে চাই তাহলে আমরা এই গ্রাহামস ল অফ ডিফিউশন, সেটা এই ফর্মুলা ইউজ করে সেই বিভিন্ন টাইপের আইসোটোপকে আমরা আলাদা করতে পারি। নেক্সট হচ্ছে প্রপার্টিস অফ আইডিয়াল, পারফেক্ট গ্যাস এন্ড আইডিয়াল গ্যাস। কোনগুলোকে পারফেক্ট অথবা আইডিয়াল গ্যাস বলা হয়? প্রথমেই বলে রাখি যে আইডিয়াল যে গ্যাসগুলো আছে বা পারফেক্ট যে গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলোর যে অণুগুলো আছে, মলিকুলগুলো আছে, সেই মলিকুলগুলো কিন্তু পরস্পরকে অ্যাট্রাক্ট করে না, পরস্পরকে আকর্ষণ করে না। আর এই গ্যাসগুলোর মলিকুলগুলোর যে আয়তন, সেটা হচ্ছে পয়েন্ট মাস। পয়েন্ট মাস মানে যেখানে ভলিউমটা জিরো, সেটা হচ্ছে পয়েন্ট হিসেবে আমরা ট্রিট করি। এটাই হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস, যে গ্যাসের মলিকুলগুলোর আয়তন শূন্য ধরি এবং যে গ্যাসগুলোর অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তাহলে এটা হচ্ছে একটা ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল একটা কন্ডিশন। বাস্তবে কিন্তু এরকম গ্যাস পাওয়া যায় না। তাহলে আইডিয়াল গ্যাস হচ্ছে একটা ইমাজিনারি একটা কনসেপশন, কিন্তু একটা কন্ডিশন প্রয়োগ করলে আইডিয়াল গ্যাস কিছুটা হলেও রিয়েল গ্যাসের মতো আচরণ করে। সাপোজ গ্যাসের যদি আমরা খুব কাছে নিয়ে আসি গ্যাসগুলোকে, বা খুব দূরে নিয়ে যাই, খুব দূরে নিয়ে যেতে গেলে কি আমাদের
প্রেশারটা খুব কমাতে হবে আর টেম্পারেচারটা খুব বাড়াতে হবে, তাহলে একমাত্র সেই ক্ষেত্রে কিছুটা হলেও সে রিয়েল গ্যাসের মধ্যে আর বিহেভ করে, আচরণ করে। প্রপার্টিস অফ পারফেক্ট গ্যাস যদি আমরা ডিসকাশন করি, তাহলে প্রথমেই দেখব যে এই পারফেক্ট গ্যাসগুলি একমাত্র বয়েলস ল, চার্লস ল সূত্র মেনে চলে। ঠিক আছে, সমস্ত রকম কন্ডিশনে পারফেক্ট গ্যাসগুলো বয়েলস ল, চার্লস ল সূত্র মেনে চলে। আর পারফেক্ট গ্যাসগুলোকে আমরা লিকুইডে বা সলিডে পরিণত করতে পারি না। তার কারণ হচ্ছে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন প্রয়োজন হয় যখন আমরা মলিকুলগুলোকে লিকুইড বা সলিডে পরিণত করি। মলিকুলগুলো, গ্যাসের মলিকুলগুলো লিকুইড বা সলিডে পরিণত করতে গেলে কি করতে হবে আমাদের? যে মলিকুলগুলো আছে সেটাকে কি কাছাকাছি আনতে হবে পরস্পরের, তাহলেই তো ওটা লিকুইড বা সলিডে পরিণত হবে। কিন্তু আদর্শ গ্যাসগুলো কিন্তু সেরকম কিছু হয় না। মানে অ্যাট্রাকশন নেই বলে তো আর কিভাবে আর আনবো? যদি তাদের মধ্যে আকর্ষণ বল না থাকে তাহলে তো কি বাইরে থেকে এক্সটার্নালি সাধারণত মলিকুলগুলোকে কাছাকাছি আনা যাবে না। সেই জন্য এদেরকে লিকুইড বা সলিড, তরল বা কঠিন অবস্থায় আনা যায় না। এখন যদি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, নেক্সট টপিক হচ্ছে আইডিয়াল গ্যাস গ্যাস ইকুয়েশন, যেটা একটু আগে হালকা করে ডিসকাশন করেছিলাম, ডিটেলসে না। এখন আমরা ডিটেলসে দেখবো আইডিয়াল গ্যাস ইকুয়েশন ডিরাইভ করে দেখবো। তাহলে এর আগে আমরা দেখেছি তিনটে ল। কোন কোন ল? বয়েলস ল, চার্লস ল আর অ্যাভোগাড্রো ল। এই তিনটে ল থেকে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন ডিরাইভ করব। এই তিনটে গ্যাস সূত্রকে আমরা কম্বাইন করে একটা ফর্মুলাতে নিয়ে আসবো, এটাকে বলা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে বয়েলসের সূত্র থেকে আমরা কি পেয়েছি? কনস্ট্যান্ট মাস থেকে আর কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট মাস আর কনস্ট্যান্ট টেম্পারেচার, সেখান থেকে পেয়েছি আমরা V is proportional to 1 by P when M and T constant, M and T constant। চার্লসের সূত্র থেকে কি পেয়েছি? ফ্রম চার্লস ল সেটা পেয়েছি V is directly proportional to capital T। কোন ক্ষেত্রে? যখন গ্যাসের চাপ, প্রেসার এবং এন অর্থাৎ মাস, নাম্বার অফ মলিকুল কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রো ল থেকে কি পেয়েছি? অ্যাভোগাড্রো ল থেকে পেয়েছি ভি ভলিউম, গ্যাসের আয়তন ইজ প্রপোর্শনাল টু স্মল এন অর্থাৎ নাম্বার অফ মোল। কোন কন্ডিশনে? আন্ডার প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড টেম্পারেচার। এখন এই তিনটে ফর্মুলাটাকে অর্থাৎ বয়েলস ল, চার্লস ল আর অ্যাভোগাড্রো ল, তিনটে ফর্মুলাটাকে যদি আমরা কম্বাইন করি, একসঙ্গে লিখি ভেদের সূত্র অনুযায়ী, ম্যাথামেটিক্সের টার্ম ভেদ, সেই সূত্র অনুযায়ী, তাহলে আমরা কি লিখব? ভি ইজ প্রপোর্শনাল টু এনটি বাই পি। ভি ইজ প্রপোর্শনাল টু এনটি বাই পি। that is equal to V equal to Rn P by P. What is R? Capital R, capital R N T by P। ক্যাপিটাল আর কে বলা হচ্ছে আমার যেটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর বিভিন্ন এককের বিভিন্ন ভ্যালু আছে, সেটা আমি একটু পরে ডিসকাশন করব। তাহলে V equal to Rn capital T by P,
এই ফর্মুলাটাকে যদি আর একটু আমরা সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারবো, পিভি আমরা সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারবো, পিভি ইকুয়াল টু এন আর টি। এটাই হচ্ছে কম্প্যাক্ট ইকুয়েশন অফ কম্বাইনিং ল, সমন্বয় সূত্রের কম্প্যাক্ট ইকুয়েশন, পিভি ইকুয়াল টু এন আর টি ফর আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এখন এই ক্যাপিটাল আর এর বিভিন্ন এককে বিভিন্ন রকম ভ্যালু আছে, ইউনিট আছে, সেটা আমরা জাস্ট দুই একটা ইউনিটে দেখে নেব কি কি মেন মেন ইউনিটে। ফার্স্টে হচ্ছে যদি আমরা এসআই ইউনিটে যাই, আর এর ভ্যালু সার্বজনীন গ্যাস দ্রব্যকের ভ্যালু সেটা কি আছে 8.314 এত জুল পার মোল টু দি পাওয়ার মাইনাস মোল ইনভার্স and Kelvin inverse for SI. In CGS যদি CGS পদ্ধতিতে দেখি তাহলে আর এর ভ্যালুটা হয়ে যাবে সেটা 8.314 into 10 to the power 7 এত কি আর্গ, এটা আর্গ চলে আসবে যেহেতু জুল থেকে আর্গে আসতে গেলে আমাদের 10 to the power 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, জাস্ট সেই জন্য এটা এসছে 8.314 into 10 to the power 7 আর মোল টু দি পাওয়ার -1 বাদ বাকি যা ছিল সেম থাকবে ইনটু কেলভিন টু দি পাওয়ার -1। যদি আমরা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে দেখি তাহলে সেটা হয়ে যাবে 0.0821 এত লিটার এটিএম। লিটার অ্যাটমসফিয়ার হলো, বাদ বাকি টার্মগুলো সেম হবে, মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে মোটামুটি দেখলাম এই বিভিন্ন ইউনিটে আর এর ভ্যালু বিভিন্ন রকম হয়। এবার দেখবো আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস কোনগুলো, যে গ্যাসগুলো আমাদের ইকুয়াল টু এনআরটি এই ইকুয়েশনটাকে মেনে চলে, পিভি ইকুয়াল টু এনআরটি এই ইকুয়েশনটাকে মেনে চলে, তাদেরকে আমরা আইডিয়াল বা আদর্শ গ্যাস বলি। কিন্তু বাস্তবে সেরকম কোন আদর্শ গ্যাস নেই, সবগুলো হচ্ছে রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস। তাহলে দেখে দেবো রিয়েল গ্যাস কোনগুলো, ছোট করে আমরা দেখে নেব। রিয়েল গ্যাস যেগুলো বিহেভ করে আইডিয়ালি অনলি অ্যাট হাই টেম্পারেচার এন্ড লো প্রেসার। হাই টেম্পারেচার কে যদি একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কিছু সংখ্যক গ্যাস আছে, সেটাকে যদি হাই টেম্পারেচার দেয় তাহলে কি হবে, পাত্রের ভিতরে যে গ্যাস আছে তার মলিকিউল গুলো কি হবে, দূরে সরে যাবে। অথবা আর একটা প্রসেসও আমরা পাত্রের মধ্যে যে গ্যাস আছে সেগুলোকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারি, সেটা কি, যদি প্রেসারটা কমিয়ে দেয়। অবশ্যই যদি প্রেসারটা কমিয়ে দেয় তাহলে ভলিউমটা বেড়ে যাবে, ভলিউম বেড়ে যদি যায় তাহলে কি হবে, গ্যাসের মলিকিউল গুলো একে অপর থেকে অনেক দূরে সরে যাবে। তাহলে এটাও একটা প্রসেস যেটাকে আমরা গ্যাসের মলিকিউলের মধ্যে ডিস্টেন্সটা বাড়াতে পারি। তাহলে এইরকম ভাবে আমরা প্রসেসটা ইউজ করে আমরা কি করতে পারি, আইডিয়াল গ্যাসকে আমরা রিয়েল গ্যাসে পরিণত করতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, নেক্সট টপিকটা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস যে সায়েন্টিস্ট প্রথমে কিছু কনসেপশন দিয়েছিলেন তিনি হচ্ছেন জে বার্নৌলি। সেটা হচ্ছে 1738 অর্থাৎ 18th সেঞ্চুরির ওই সময়। তো তিনি যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস কতগুলো পস্টুলেটস দিয়েছিলেন, সেই পস্টুলেটস এর মধ্যে আমরা প্রথমেই পাবো যে
গ্যাসের যে মলিকুল গুলো, গ্যাস কি দিয়ে গঠিত? মলিকুল দিয়ে গঠিত। সেই মলিকুল গুলো কি হচ্ছে আমাদের এক্সট্রিমলি স্মল অ্যান্ড ডিসক্রিট আইডেন্টিক্যাল পার্টিকেল, খুবই ছোট, ডিসক্রিট অর্থাৎ আলাদা আলাদা, এবং আইডেন্টিক্যাল পার্টিকেল, যেগুলোকে বলা হচ্ছে গ্যাসের মলিকুল। এবং এই মলিকুল গুলো কি হয়? ডিসপার্স হয়, ছড়িয়ে পড়ে কোথায়? থ্রু আউট দ্য কন্টেনার, কন্টেনারের মধ্যে ছড়িয়ে পড়ে। সেকেন্ড হচ্ছে যে মলিকুল গুলো আছে, সেই মলিকুল গুলো সেটা খুবই ছোট এবং একে অপর থেকে অনেক দূরত্বে থাকে। সেই দূরত্বে থাকে, কতটা দূরত্বে থাকবে সেটা হচ্ছে নেগলিজিবল হবে ওই কন্টেনারের ভলিউমের থেকে, কন্টেনারের ভলিউমের থেকে ওটা নেগলিজিবল, অর্থাৎ গ্যাসের মলিকুলগুলোর যে ভলিউম সেটা কন্টেনারের ভলিউমের থেকে নেগলিজিবল। নেক্সট হচ্ছে গ্যাসের যে মলিকুল গুলো আছে সেগুলো কনস্ট্যান্ট র্যান্ডম মোশন, কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট এলোমেলো, র্যান্ডম এলোমেলো, সুসংহত না, এলোমেলো একটা গতি হবে, এবং যেগুলোর ভেলোসিটি হবে খুবই বেশি। আর এই মলিকুল গুলো মুভ করবে কিভাবে? ইন এ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম স্পিড, একটা সম দ্রুতিতে স্ট্রেট লাইন বরাবর এটা মুভ করবে। আর গ্যাসের যে ইন্টারমলিকুলার যে ফোর্সেস আছে, ইন্টারমলিকুলার ফোর্সেস মানে দুটো মলিকুলের মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স খুবই নেগলিজেবল গ্যাসের ক্ষেত্রে। সেই জন্য কি হয়? ইন্টারমলিকুলার ফোর্সটা নেগলিজিবল বলে, আকর্ষণ বলটা খুবই কম বলে, গ্যাসের মলিকুল গুলো সহজে একে অপরের কাছে আসতে পারে না। এদেরকে কাছে আনতে গেলে বাইরে থেকে আমাদের প্রেসার প্রয়োগ করতে হবে অথবা টেম্পারেচার কমাতে হবে। তাহলে লিকুইডে পরিণত করতে গেলে এই কন্ডিশন আমাদের ফলো করতে হবে। নেক্সট হচ্ছে যে কলিশন গুলো হয়, অর্থাৎ গ্যাসের মলিকুল গুলো আছে তাদের নিজেদের মধ্যে যে ধাক্কা হয় বা পাত্রের দেওয়ালের সঙ্গে যে ধাক্কা হয়, সেটা হচ্ছে একটা পারফেক্টলি ইলাস্টিক, সম্পূর্ণ স্থিতি স্থাপকযুক্ত কলিশন, সংঘর্ষ। এই সংঘর্ষে কি হয়? সম্পূর্ণ ইলাস্টিক কলিশনে কি হয়? যে কোনো এনার্জি লুজ করবে না, অর্থাৎ একটা গ্যাসের মলিকুল একটা নির্দিষ্ট গতিশক্তি নিয়ে এসে দেওয়ালের গায়ে ধাক্কা মারলো বা নিজেদের মধ্যে ধাক্কা মারলো, তার ফলে কোনো এনার্জি লস করবে না, সম্পূর্ণ ইলাস্টিক। তো ইলাস্টিকের কনসেপশনটা এরকমই। নেক্সট হচ্ছে যে এফেক্ট অফ গ্র্যাভিটি, যে গ্র্যাভিটি বল নিচের দিকে কাজ করে, সেই গ্র্যাভিটি বল কিন্তু গ্যাসের মলিকুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তার কারণ হচ্ছে গ্র্যাভিটি গ্যাসের মলিকুলের উপর সেটা তার ইম্প্যাক্টটা নেগলিজেবল, নগণ্য, তার উপর কোনো প্রভাব ফেলবে না। নেক্সট হচ্ছে the pressure of gas caused by heats recorded by molecules on the walls of the container। তাহলে গ্যাসের প্রেসারটাকে কিভাবে আমরা মেজার করব, পরিমাপ করব, সেটা হচ্ছে যে গ্যাসের যে মলিকুল গুলো আছে সেই মলিকুল গুলো যে পাত্র আছে, যে কন্টেইনার আছে, তার দেওয়ালের গায়ে যে ধাক্কা মারবে তারপর ডিপেন্ড করেই কিন্তু গ্যাসের চাপটা আমরা পরিমাপ করতে পারি। এইভাবে গ্যাসের চাপ ক্যালকুলেশন করা হয়ে থাকে। তাহলে এই গেল মোটামুটি গ্যাসের কাইনেটিক থিওরি। নেক্সট লাস্ট যে টার্মটা বলবো সেটা হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি, অর্থাৎ বিভিন্ন মলিকুলের তো বিভিন্ন রকম কাইনেটিক এনার্জি, গতিশক্তি থাকে না, কোনোটার বেশি, কোনোটার কম, কোনোটার মাঝারি, কোনোটার খুব বেশি থাকে। তাহলে এই জন্য একটা গড়
কাইনেটিক এনার্জি, একটা এভারেজ কাইনেটিক এনার্জির কনসেপশনটা আনা হয়েছে। তাহলে এই এভারেজ কাইনেটিক এনার্জি, গড় গতি শক্তি যেটা বলা হচ্ছে, সেটা কি হচ্ছে আমাদের কার সঙ্গে সমানুপাতিক? না অ্যাবসলিউট টেম্পারেচার, পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, পরম তাপমাত্রা। অবশ্যই যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে কি হবে? গ্যাসের অণুগুলোর মধ্যে কি গতিশক্তি, সেটা কি এনার্জি গেইন করবে। এনার্জি গেইন করার পর সেটার মধ্যে ভাইব্রেশন সৃষ্টি হবে। ভাইব্রেশন সৃষ্টি হলে কি হবে? সেটা গতিশীল হয়ে পড়বে। গতিশীল হলে সেটা তার মধ্যে সমস্ত রকম গতিশীল বস্তুর মধ্যে গতিশক্তি ধর্মটা দেখা যায়। তো সেই জন্য এই যে এভারেজ কাইনেটিক এনার্জি, সেটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক। নেক্সট হচ্ছে যেটা আমরা দেখব, সেটা হচ্ছে প্রেসার অফ অ্যান আইডিয়াল গ্যাস। একটা আইডিয়াল গ্যাসের প্রেসারটা দেখব, যে ইকুয়েশন দ্বারা আমরা এটা লিখতে পারি প্রেসার, সেটার ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু, প্রেসার পি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার বাই ভি। যেখানে পিটা কি জানি আমরা? প্রেসার পি ইকুয়াল টু প্রেসার, একটা গ্যাসের প্রেসার পি। এম ইকুয়াল টু, হোয়াট ইজ এম? এম ইকুয়াল টু মাস অফ ওয়ান গ্যাস মোল, অর্থাৎ এক মোল গ্যাসের যে মাসটা, সেটা হচ্ছে এম। এনটা কি? নাম্বার অফ মোল, নাম্বার অফ গ্যাস মোল। সেটা হচ্ছে রুট মিনস স্কোয়ার ভেলোসিটি, রুট মিনস স্কোয়ার ভেলোসিটি, অর্থাৎ গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল, রুট মিনস স্কোয়ার ভেলোসিটি। তাহলে এই ফর্মুলাটা ইউজ, ভিটা হচ্ছে কি? গ্যাসের ভলিউম। তাহলে এটা কোনো গ্যাসের চাপ পি ইকুয়াল টু 1/3 মানে 1/3 এম মাস অফ ওয়ান গ্যাস মোল, এন নাম্বার অফ মোল, 1/3 mn সি স্কোয়ার, সি মানে গড় বর্গবেগের বর্গমূল, ইংলিশে বলে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, ডিভাইডেড বাই ভি, ক্যাপিটাল ভি, যেটা গ্যাসের ভলিউম। তাহলে এই ফর্মুলা থেকে আমরা গ্যাসের চাপ, প্রেসার ক্যালকুলেট করতে পারি। নেক্সট যে টপিকটা আজকে যেটা শেষ করব, সেটা হচ্ছে 1 ATM প্রেসার। 1 ATM প্রেসার অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা কি বুঝি? এক বায়ুমণ্ডলীয় চাপ বলতে বুঝি আমরা 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। অর্থাৎ সাপোজ একটা নল নিলাম আমরা, ঠিক আছে, তার উচ্চতাটা হচ্ছে 76 সেন্টিমিটার, সেটাকে আমরা পারদ দিয়ে ফুলফিল করে দিলাম। পারদ দিয়ে যখন ফুলফিল করব, তখন কি হবে? ওই পারদ স্তম্ভটা কি করবে? নিচে কি একটা প্রেসার ক্রিয়েট করবে। তার যে প্রেসার, ওই পারদ স্তম্ভটার 76 সেন্টিমিটারের ওই নলের মধ্যে যে পারদটা আছে, তার যে প্রেসার, সেটাই হচ্ছে 1 ATM প্রেসার, এক বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আজকে এখানে আমরা শেষ করছি। মোটামুটি গ্যাসিয়াস স্টেট আর একটা ক্লাস নিলে আমরা বাদ বাকি যে থিওরি পোর্শন আছে আর তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট রিলেটেড এমসিকিউ আছে, সেটা আমরা কভার করে নেব। তো নেক্সট ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে, কেউ মিস করবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনাকে আপনার অনেক সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। তাহলে যারা অডিয়েন্স আছেন তারা নিজেদের রিমুভ করে নেবেন আমাদের এই সেশন